আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রমশ লাল পাসপোর্ট দেওয়ার একদম বেড়ে গেছে, উৎসাহ সমস্ত বেড়ে গেছে। এখন ঝড়াপট সব লাল পাসপোর্ট জমা হচ্ছে। আগের বারে আমি বলেছিলাম যে ৬২ জন লাল পাসপোর্ট জমা দিয়ে তাদের নিজস্ব পাসপোর্ট নিয়ে নিয়েছেন। এখন শোনা যাচ্ছে সেই সংখ্যাটা ৮৯-তে পৌঁছে গেছে। ক্রমশ চড়াং 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 করে লাফিয়ে চলছে একদম। সেখান থেকে একদম উপদেষ্টা থেকে সাধারণ কচিকাঁচা থেকে আরম্ভ করে একেবারে বিচারপতিরা পর্যন্ত। আচ্ছা, বিচারপতিরা কেন কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন আমার তো মাথায় ঢুকছে না। তাহলে বিচারপতিরাও কি এর মধ্যে জড়িত নাকি? কি জানি বাবা, এইটা ক্রমশ ধন্দ লেগে যাচ্ছে। সব কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে নিচ্ছেন, কারণ সব ভাগবার তাল হচ্ছে। এখন সময় খুব ঘোলাটে। আগে যদিও বা একটা ব্যাপার ছিল যে আমেরিকা ভারতের শত্রু, এখন আমেরিকা যদি কিছু হয় তাহলে পরে আমেরিকা অন্তত বাঁচাবে, অথবা আমেরিকার দিকে চেয়ে রক্তচক্ষুর দিকে চেয়ে ভারত হয়তো কিছু করবে না। কিন্তু আমেরিকাও তো এখন পালে হাওয়া দিয়ে তো এদিকে চলে এসছে। এখন তাহলে বাঁচাবে কে? বাঁচানোর তো তাহলে কেউ নেই। এখন ওই জন্য আরো ৬২ থেকে ৭৯-র দিকে, কেউ ৮৯-এর দিকে চলে গেছে। ৮৯ না ৮৯ করে, ৮৯ জন। এখনো পর্যন্ত এটা ধীরে ধীরে বাড়বে। এর মধ্যে কচিকাঁচাও আছে। ওদিকে আমেরিকা এবং কানাডার সমস্ত টিকিট সমস্ত বিক্রি হতে শুরু করে, অ্যাডভান্স বুকিং চলছে। সব অ্যাডভান্স বুকিং গুলো হচ্ছে কিন্তু আপনার ১৩ থেকে ১৭-র মধ্যে অ্যাডভান্স বুকিং। এখন এরা একটা পুরনো এর দিয়ে ঘটনা দিয়ে এরকম শিক্ষা নিয়েছে। আওয়ামী লীগের যত নেতা মন্ত্রী ছিল, যত আপনার উচ্চ পর্যায়ের নেতা ছিল, তাদের যত কূটনৈতিক পাসপোর্ট ছিল, সব তো সরকারের ঘরে জমা রাখতে হয়। সরকারের ঘরে জমা রেখে একজন দুই ব্যক্তি দুটো পাসপোর্ট রাখতে পারে না। সরকারের ঘরে জমা রেখে লাল পাসপোর্ট দিত, কূটনৈতিক পাসপোর্ট। এখন কূটনৈতিক পাসপোর্ট সরকার যদি বদল হয়ে যায় বা কোনো রকম যদি অঘটন ঘটে যায়, তাহলে পরে এখন কূটনৈতিক পাসপোর্ট দিয়ে যদি আটকে দেয়, যে কেউ আটকাতে পারে, তাহলে সেক্ষেত্রে গিয়ে সাধারণ পাসপোর্ট তখন আর পাওয়া যাবে না। যেমন আওয়ামী লীগ নেতারা পাননি, তারা বহু কষ্টে তো এবার ওপার করে ফাঁক ফকর করে ভারতে চলে এসছেন। কিন্তু এনাদের জায়গা হবেটা কোথায়? ফলে এনারা এখন আগে থেকে ওই আওয়ামী লীগের দুর্দশা দেখে এখন নিজেরা সমস্ত কূটনৈতিক পাসপোর্ট এখন জমা দিয়ে নিজেদের পাসপোর্ট দিতে আরম্ভ করেছেন। এখন একটা কূটনৈতিক পাসপোর্ট যার কাছে থাকে, তিনি নিজেকে রাজা মহারাজা একেবারে মনে করেন। এখন সেই রাজা মহারাজারা এখন নিজেদের রাজত্ব আর মুকুট ছেড়ে এখন সাধারণ মানুষের মতো পাসপোর্ট নিয়ে নিয়েছেন। পাসপোর্ট নিয়ে তারা এখন জয়গুরু বলে এখন সাধারণ পাসপোর্ট নিয়ে সমস্ত টিকিট কেটে ফেলেছেন। টিকিটের এখন খুব আকাল, বাংলাদেশে টিকিটের খুব আকাল। এখন আমেরিকা, কানাডা, তারপর আপনার যে সমস্ত আরো ওই ধরুন ব্রিটেন, তারপর ইউরোপিয়ান কয়েকটা দেশের সমস্ত টিকিট সমস্ত কাটাফাটা হয়ে গিয়েছে। কার কোন টিকিট কাটা হয়েছে আমি বলতে পারবো না, তবে খবর পাওয়া যাচ্ছে এরকম টিকিট কাটা হয়ে গেছে। সব থেকে ভেজালে যে যিনি পড়েছেন তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস মিয়ার এখন চারদিকে বিপদ। ইউনূস মিয়ার ঘটনাটা আপনারা একটু বলি। এই বড় মজার ঘটনা। ইউনূস মিয়াকে বসিয়েছিলেন কে? জো বাইডেন অ্যান্ড কোম্পানি এবং সঙ্গে হিলারি ক্লিন্টন। মোটামুটি ব্যাপারটা হচ্ছে এই আপনার ডেমোক্রেটিক যারা ছিল তারাই এই সমস্ত ডিপ স্টেটকে দিয়ে বসিয়েছিল। এখন যতদিন ভারতের সঙ্গে এই গন্ডগোলটা চলেছে, রিপাবলিকান আমাদের মালিক আর ট্রাম্প বাবুর সঙ্গে এখন যে গন্ডগোলটা চলছিল, তাতে অনেক মেরামতির কাজকর্মটা শুরু করে হচ্ছে আমাদের যিনি
বিদেশ মন্ত্রী মার্কো রুবিও, জেডি ভান্স, কংগ্রেস এবং রিপাবলিকান, এটা আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে এসেছি যে এরাই প্রথম সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তারপরে এরা ট্রাম্পকে প্রচন্ড বোঝায় এবং রিপাবলিকান দলের মধ্যে যখন এই বিক্ষোভ শুরু হয় নানান রকম ঘটনার পরিপ্রেক্ষিতে, যে দেশের একেবারে মূল্য বৃদ্ধি ঘটছে, একেবারে দেশে খাদ্য সমস্যা একেবারে মানে চূড়ান্ত মূল্য বৃদ্ধি ঘটছে, খাদ্য সমস্যা নেই, খাদ্য সমস্যার টান দেখা দিয়েছে, এভাবে চলতে থাকলে আমি বলেছিলাম আগামী 3 মাসের মধ্যে একেবারে আমেরিকায় কিন্তু খাদ্যের অভাব দেখা দেবে। তখন ট্রাম্প বাবুকে বাধ্য হয়ে মালিককে এসে গোত্তা মারতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। এখন নরেন্দ্র মোদী কিন্তু সেই দুখানা জায়গা কিন্তু খোলেননি, একটা হচ্ছে মিল্ক সেক্টর আর একটা হচ্ছে আপনার এগ্রিকালচার সেক্টর। এটা বাদে এখন নিজে থেকেই তিনি ঘোষণা করে দিয়েছেন একটা পুনালাভ হয়ে যাওয়ার পরে যে আমরা একেবারে 50% থেকে 15%-এ নামিয়ে আনলাম, এই 18%-এ নামিয়ে আনলাম, এবং সঙ্গে সঙ্গে যা কিছু করার মানে অন্যান্য মানে সুযোগ সুবিধাগুলো যেগুলো দেওয়ার সেগুলো আমরা দিয়ে দেবো উনি। তার সঙ্গে উনি টুইট করে একটা জানিয়েছেন যে রাশিয়া থেকে তেল বন্ধ করে দেবে, তেল নেওয়া বন্ধ করে দেওয়া হবে, এবং কি বলে ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনবে বলেছে নিজের মনের মতো করে। 500 বিলিয়ন ইজ এ হিউজ অ্যামাউন্ট, 500 বিলিয়নের একটা চুক্তি ভারত করবে, এই করে তো নিজে একটা পোস্ট করেছেন। কালকে আমি সেই পোস্টটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এখন এই ঘটনা হওয়ার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে যে চাপটা, ট্রাম্পের ওপরে যে চাপটা হয়েছে, সেই চাপটা এখন বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যতই বলুন না কেন আমি এই শর্ত হয়েছি, নরেন্দ্র মোদী কিন্তু খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা, নরেন্দ্র মোদী কথা বলেন না, নরেন্দ্র মোদী প্লেন অ্যান্ড সিম্পল একটা বার্তা পাঠিয়েছেন টুইটারে বার্তা পাঠিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে উনি লিখেছেন, নরেন্দ্র মোদী, আমি পড়ছি নরেন্দ্র মোদীর বার্তা, আপনারা ভালো করে দেখুন। নরেন্দ্র মোদী তিনি লিখছেন, ওয়ান্ডারফুল টু স্পিক উইথ মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুডে। একদিন কেউ প্রেসিডেন্ট ট্রাম্প লিখতেন, এখন আবার ফিরে এসছেন মাই ডিয়ার friend, delighted that made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of 1.4 billion people of India of this wonderful announcement. When two large economies and the world's largest democracies work together, it benefits our people, unlock immense opportunity and mutually beneficial cooperation. President Trump's leadership is vital for global peace, stability, and prosperity. India fully support his effort for peace. I look forward for working closely with his take to our partnership to unprecedented height. এখানে কোথাও কিন্তু নরেন্দ্র মোদী লেখেননি এক ছত্তরও যে আমি এর থেকে এবার রাশিয়া থেকে আমি কোনো তেল কিনবো না, ভেনেজুয়েলা থেকে আমি তেল কিনবো, আর 500 বিলিয়ন আমি কিনবো, এনার্জি কিনবো। নরেন্দ্র মোদী কোনো কথা বলেন না, উনি যা বলার ওর মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আর উনি যেটা বলছেন ওনার মতো বলছেন, তাতে ভারতের কিছু যায় আসে না। ভারত তার প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে, ওখানে এখন টানা হাজরা চলবে। সেটা মোটামুটি আমি আগেও বলেছিলাম 12 থেকে 15, এই দেখবেন 15-র আশেপাশে গিয়ে এই ট্যারিফটা গিয়ে দাঁড়াবে সর্বনিম্ন ট্যারিফ। এখন তার সঙ্গে কিন্তু একটা শর্ত ছিল, একটা শর্ত আমি আপনাদের বরাবরই বলেছিলাম যে ইউনূসকে ছাড়া যাবে না এখান থেকে, ইউনূস এখানেই থাকবে। এবার হয়েছে কি, যারা বসিয়েছিলেন হিলারি ক্লিন্টন এবং আপনার এই জো বাইডেন সরকার এবং ডিপ স্টেট, তারা চাইছে যে এখান থেকে তাদের ডিপ স্টেটের মাল আমাদের এই ইউনূসকে এখান থেকে সরিয়ে দিতে। কারণ ইউনূসকে আমি একটা খবরে বলেছিলাম, ইউনূস দিন রাত টেলিফোন ঘুরিয়ে যাচ্ছেন,
হিলারি ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছেন, বিল ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। আমাকে এখান থেকে বার করুন, আমি তো আপনাদের সব কাজ করে দিয়েছি, আমাকে বার করুন। এবার বার করতে যখন যাচ্ছে তখন মার্কিন কংগ্রেস এবং রিপাবলিকানরা গেছে ঘুরে। তারা বলছে অনেক কষ্টে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সহজ হওয়ার পথে, এই মুহূর্তে যদি ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আবার ইউনূসকে যদি ফিরিয়ে আনা হয় বা ওখান থেকে উঠিয়ে আনা হয়, তাহলে সম্পর্ক আবার পুরোনো জায়গায় ফিরে যাবে। সুতরাং ইউনূসকে আনা যাবে না। এখন ইউনূসের হয়ে গেছে ঢেঁড়া। তাই বলছি জয় গুরু, ইউনূসের হয়ে গেছে ঢেঙা। এখন ইউনূস এখন না ঘাড়কা না ঘাটকা, এখন ইউনূসের ওই ফাটা বাঁশে যা বলে না একটা, ওই আপনারাও জানেন না, খুলি বললাম, এখন ওইখানে আটকে গিয়েছে। ইউনূস এখন কি করবে? ইউনূস এখন পাগল হয়ে গেছে, মানে দেশের মানুষকে বুঝতে দিচ্ছে না, কিন্তু ইউনূস কিন্তু বাঁশপাতার মতো ধত করে কাঁপছে। ইউনূস যখন তখন জানে যে এইখানে যদি হ্যাঁ না ভোটে কোনো গন্ডগোল হয়, অথবা যদি কোনো দাঙ্গা ফাঙ্গা হয় ভোটের সময় বা ভোটের পরে, তাহলে কিন্তু আমার পিঠের চামড়াটি যাবে, যমুনার মধ্যে মানুষ ঢুকে আমাকে টেনে হিঁচড়ে ওই বঙ্গভবনে যা হয়েছিল, কোথায় হাসিনার ওইখানে যা হয়েছিল, সেই ঘটনা যমুনাতেও হতে পারে। ফলে তিনি এখন ওই বলেছিলাম না, তার বিছানায় এখন শুলের মতো বিধছে, তিনি এখন খেতেও পাচ্ছেন না, ঘুমোতেও পাচ্ছেন না, তার অবস্থা খুব খারাপ। সুতরাং আপনাদের এই যে যাকে বলতেন আপনারা স্যার আমাদের 1000 বছর হায়াত পান, এখন লেখেন না কেন 1000 বছর হায়াত পান? লিখুন এখন 1000 বছর স্যার হায়াত পান। স্যার 1000 বছর কত পাবেন কিনা যায় না, 100 বছর পেলেও জানবো অনেক পেয়েছেন। ভাই ইউনূস এখন ফাটা মাসে আটকে গিয়েছেন, ইউনূস এখন বেরোতে পারছেন না। এখন যারা বসিয়েছিল তারাও এখন হরিবোল হাত তুলে দিয়েছে, আমাদের কিছু করার নেই, ভারতবর্ষ ছাড়বে না। সুতরাং আমি যেটা বলেছিলাম, ইউনূস আপনাকে দেশেই থাকতে হবে, দেশেই আপনার বিচার হবে, দেশের ওই যে আপনি যেটা আইসিটি করেছিলেন যেখানে, সেইখানে আপনার বিচার হবে, আপনি প্রস্তুত থাকুন। এইটা ঘটনা যেটা বললাম দর্শক, এর মধ্যে কোনো ভেজাল নেই, একেবারে সত্যি ঘটনা। আপনারা এইবার সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে নিন। আমি যতগুলো বলেছি সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সবই পাল্টেছে, এটাও পাল্টাবে, আপনাদের চোখের সামনে ঘটে যাবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। সোজা হিসাব, খাঁটি বাংলা প্রভা, চোরের মন পুলিশ পুলিশ। সোজা হিসাব, যারা বলছে 50 বছর ক্ষমতায় থাকবে, যারা বলছে প্রধানমন্ত্রী হয়ে যাবে, তারা এখনই এত ভয় পেয়ে গেল কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করতেছে। কারণ তাতে কানার তো মনে মনে জানা, ওই যে আপা যেটা বললো, ক্ষমতা কিন্তু আলাদা জিনিস। মন্ত্রী হওয়া, এমপি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া আলাদা, দেশ কিন্তু সবার উপরে। এই যে তথাকথিত চুক্তি তারা করতেছে, এবং এই চুক্তি তো এটা অবৈধ সম্পূর্ণ, সেটা করতেই পারে না। ওই যে আপা যেটা বলে এটা তো সত্যি, যে নির্বাচিত সংসদই তো এটা আপনার এইভাবে চুক্তি করতে পারবে না সংসদ আলোচনা ব্যতীত। আর আপনি 30-45 বছরের চুক্তি, ফাইজলামি নাকি? আমরা রাজনীতি বুঝি না? আমরা তাদের মতো অপদেষ্টা হইতে পারিনি বলে আমরা কিছুই বুঝি না? আলী রিয়াজ কোথাকার, কোন আলী রিয়াজ আইসা এখানে আমাদের সংবিধান শেখাবে? কোথাকার ডক্টর ইউনূস আইসা বাংলাদেশে কিস্তি বাবা আইসা আমাদের অর্থনীতি শেখাবে? আমরা কিচ্ছু বুঝি না? এই দেশের মানুষকে এত বোকা মনে হয়? এই দেশের মানুষ কিন্তু লেংটি মেরে এই দেশ স্বাধীন করছে। মালকোসা দিয়া সেন্টো গেঞ্জি কাঁধে নিয়ে, গামছা কাঁধে নিয়ে কিন্তু দেশ স্বাধীন করছে। পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে, এই জামাতিদের বিরুদ্ধে লড়াই করে। আবার এই যে এখানে দেখলাম একজন আইসা বলছেন, আইসা কমেন্টস করছেন যে যদি ইসলাম কায়েম করতে হয় জামাতের তারই ফাল্লাই দেন। আরে ভাই, জামাত নিজেই তো বলছে ইসলাম কায়েম করো, ফাজলিমি করেন। এখানে কমেন্টস করার আগে নিজে চিন্তা করেন কি বলছে। জামাতের আমির তখন নিজে বলছে যে তারা ইসলামী আইন বাস্তবায়ন করবে না। আপনার এখানে ইসলাম দেখাইতে বদমাইশি করার জায়গা পান না? এটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই বাংলাদেশ শরিয়া আইনে চলবে না বলেই তো মানুষ গণতান্ত্রিক রাষ্ট্র চাইছে। আপনি বলেন জামাতের আমিরকে বলেন ইসলামী আইন কায়েম করতে, ওদেরকে ভোট দেয় কিনা? বাংলাদেশের মানুষ তো গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য ইলেকশন করে, শরিয়াতন্ত্র কায়েম করার জন্য না। আর আপনি যদি এত শখ থাকে শরিয়া আইন কায়েম করার, মানে একটু পাকিস্তান আর আফগানিস্তান যে বসবাস করে আসেন, একটা ভিগারিস্তান হয়ে গেছে, আর 3 ভাগের 1 ভাগ লোক ওই দেশে না খায় থাকে আফগানিস্তানে, আর পাকিস্তান ভিগারিস্তানে পরিণত হয়েছে। আপনার আসছেন এখানে উল্টা পাল্টা কথা বলতে, আওয়ামী লীগকে ভোট না দিলে জামাতের কি, বিএনপির ভোট না দিলে জামাতের ভোট দিয়েন। লীগের কি করেন না? লীগের কি করতে বসছি? যাই হোক, যেটা আসছে এবার ওটা হয়তো মনে আপনি বলতে পারেন না, যেহেতু তার দল নিয়ে তিনি বললে বিতর্কিত হয়ে যাবেন, এটা বাধ্য হয়ে আমি বলতে। একটা জিনিস বলি আপনাকে, এই যে এরা পালাবে, এরা তো পালাবে আমরা তো জানি। বিএনপি কে শেষা সাদাবাজ বললো চরমানের পীর। এই যে আমার ভাবি পোলারা যারা থাকতো মেসে, ঘুরতো লোকাল বাসে, তাদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা করতে আসে, শত কোটি টাকা কই থেকে আসে, এত বড় বড় অফিস কই থেকে আসে? ওই যে কি যেন একটা আছে আমার ভাবির মেয়ে, আর একটা দাঁতে কি যেন নিলে আবার কি পয়সা কম আছে নাকি? তা তো দাঁতে আমরা এগুলো করতে দেখি না।
আমরা তো নীলফা আপারকে চিনি তো, আমরা তার পরিবার সম্পর্কে আমরা জানি তো, তার অর্থনৈতিক অবস্থা জানি তো, তারা তো আমরা এগুলো করতে দেখি না। কারণ আপা এটা করবে না, কারণ এটা অর্থ অপচয়। আর আমার ওই ভাবির মেয়া যার গাল কয়দিন আগে ট্যাপ খাওয়া ছিল, আমার সব গাল নিচে, আজকে দেখে গাল এত মোটামোটা, যেগুলো আমরা বুঝি না। তো এই জন্যই তারা পালাবে। আমরা দেখেছি হাতিকে মারার পরে বললো মির্জা আব্বাস মারছে, তারপর যখন পালো না বললো আওয়ামী লীগ মারছে, তারপর যখন সেটাও টিকলো না বললো ভারত মারছে। আজকে দেখলাম নরেন্দ্র মোদী কুশপত্র লিখা দেওয়া করে। কিন্তু এই হাতির ভাই বলছে যে যারা ওকে মারিয়েছে তারা প্রথম কাতারে ছিল, জানা যায়। প্রথম কাতারে কে ছিল? জামাতের আমির। প্রথম কাতারে কে ছিল? সাদিক কায়েম। তখন তার সাথে সাথেই হাই কমিশনারের উপসহকারী হাই কমিশনার চাকরি দিয়ে তারা ম্যানেজ করা। আমরা এগুলো বুঝি না, তো পালাতে তো হবেই তাদের, তারা তো পালাবেই। মানুষ পালায় জানের ভয় আর দুর্নীতি করলে। সরকার পালাইতে হয় অহেতুক জানের ভয়, কেউ কেউ দুর্নীতি করতে পালাবেটি স্বাভাবিক। তো তারা তো যাবে, যেতে তো হবেই তাদের। তারা কি রাজনীতিবিদ? তারা জুম্মায় জুম্মায় এক শুক্রবার আরেক শুক্রবার 36 দিনের সর্বোচ্চ রাজনীতিবিদ। তারা এসে বাংলাদেশে হত্যাকারী হয়ে গেছে। আপনি দেখেন তো শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয়েছে তার চেয়ে কম হয়েছে এখন এই 17 বছরে অর্থনৈতিক দুর্নীতি। কত হাজার কোটিপতি হয়েছে রিপোর্ট দেখেন তো। এই ইউনুসের নিয়ন্ত্রিত যে মিডিয়া আছে সেগুলো রিপোর্ট দেখেন, বিদেশি কথা বাদ দিলাম, দেখেন তো কি লেখা আছে সেখানে। এখন প্রথম আলোর সাংবাদিক, বড় বড় সাংবাদিকেরা এখন বলতেছে, ডেইলি স্টার সাংবাদিকেরা এখন বলতেছে যে বাংলাদেশে এখন কথা বলার স্বাধীনতা নাই। বলতেছে, এগুলো তো আমরা বলছি। তারা তো পালাতে হবেই। তারা বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসেছে, তাদের চলে যেতে হবে। রাজনীতিবিদদের হাতেই মানায়। আপনি আমি যত কথাই বলি, আপনার দুইজন জায়গায় রাজনীতি করতে পারবো না। আমরা দেশ সামলাইতে পারবো। এখানে নীলুফার চৌধুরী লাগবে, খালেদা জিয়াকে লাগবে, শেখ হাসিনাকে লাগবে, তারেক রহমানকে লাগবে, জয়কেই লাগবে। আমরা যে যাই বলি, যতই গালি দেই, আমাদের দেশ ঠিক করতে রাজনীতিবিদদেরই লাগবে। রাজনীতিবিদরা সারা যে দেশ চলে না, প্রমাণ পেয়ে গেছেন তো। ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিরাট বড় পণ্ডিত, মহাপণ্ডিত, বিরাট বড় অর্থনীতিবিদ, প্রফেসর। আলী রিয়াজ বিরাট বড় বিখ্যাত সংবিধান বাবা। আসিফ স্যার তিনি বিরাট আইনজ্ঞ। কি করতেছে দেশের জন্য? কি করতেছে? রাজনীতিবিদদেরই রাজনীতি করতে হবে। আমরা রাজনীতিবিদদের সমালোচনা করতে পারি, তাদের গালি দিতে পারি, অবশ্যই দিব, সমালোচনা করবো। কারণ আমার দেশ যাতে ভালো চলে। ওই দেশ তো আমি চালাবো না, দেশ নীলুফার চৌধুরী চালাবে, দেশ সজীব ওয়াজেদ জয় চালাবে, তারেক রহমানই চালাবে। তো আমরা সমালোচনা অবশ্যই করবো, কারণ আমাদের কাজ সমালোচনা করা দেশের ভালোর জন্য, দলের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য। তো এই যে যারা এরা আসে, এরা আসছে জুড়ে বসছে, এরা পালায় যাবে। 24 জন নাকি 22 জন আছে তথাকথিত উপদেষ্টা, তাদের 17 জনেরই পাসপোর্ট নাই। এই কথা বলার জন্য কলিমুল্লাহ স্যার এখনো জেলে, অথচ তিনি জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন, তাকে জেলে ভরে রাখছে। আমরা দেখলাম। তো এরা দিতে তো আপনি নীলুফার চৌধুরী যত বড় দুর্নীতিবাজ হোক, যত গালি দিয়ে যত খারাপ হোক, তার মিনিমাম দায়বদ্ধতা আছে। তিনি যখন জামালপুর যাবেন, তাই কৈফিয়ত দিতে হবে জনগণের জন্য তিনি কি করেছেন। তারা আমি পছন্দ করি না করি, তেমনি আওয়ামী লীগের একটা নেতা যত গালি দেয়, তার দায়বদ্ধতা আছে দেশের জনগণের প্রতি। সবচেয়ে খারাপ নির্বাচিত সরকার সবচেয়ে ভালো অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, কারণ আমি কৈফিয়ত চাইতে পারবো। আমি এখন ডক্টর ইউনূস কাছে কৈফিয়ত চাইতে পারবো। এই যে দেখেন জামাতের নেতা কি করেছে, ওই এই যে বিএনপির ফজলুর রহমান সাহেবের ভাষায় বলতে চাই যে কেস কি বান্দির পোলা সুলতান খাওয়া গেছে। তারেক রহমান তার পরিচয় বাপ দাদার নাম নেই, চান বানালে ভাই কয় তুমি কে, কয় আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। বাবা রে বাবা, না ওই আমাদের মুরব্বীরা বলে বাপ দাদার নাম। এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, কারণ দুই তিনবার এটা উচ্চারণ করছে যে তুমি ফরিদকে কামিনী লিভার চৌধুরী মনির সাথে ইলেকশন করতেছি, এটা আমার পরিচয়। বাপ দাদার নাম বলতে হবে, আমার নাম বলতে হবে। কি তোমার পরিচয়? তারেক রহমান ইলেকশন করতেছি। তার মানে বুঝতে পারছেন তো এদের যোগ্যতা নাই। আমি তো বলি যে এদের কোনো ভিত্তি নাই, গণভিত্তি নাই। এদের বলেন জনসভা, আমি তো লাইভ এসে প্রকাশ্য বলি যে তাদের বলেন জনসভাতে কমিউনিস্ট পার্টি বা বামপন্থী অন্যান্য তাদের 50টা লোক হয় না, তারপর তারা লিখে জনসভা। জামাতের একটা জনসভা আমাকে দেখান তো, কোথায় করছে কবে? কোথাও নাই। আর এদের জামাতের কোন নেতা আছে, কর্মী আছে? এরা তো সব লিমিটেড কোম্পানি, তাদের চাকরি করে এগুলো। আপনি দেখেন ইসলামী ব্যাংকের চাকরি বাদ দিলে জামাতের আপনি নেতা খুঁজে পাবেন, কর্মী খুঁজে পাবেন দেখেন লাগায়। আর জাকাত দিয়ে তারা চলে, তারা ছাড়া। বিএনপি আওয়ামী লীগ যত খারাপ হোক, এই এরা যতই দুর্নীতি করুক, চাঁদাবাজি করুক, এরা কিন্তু নিবেদিত। বহু মানুষ আওয়ামী লীগ বিএনপির আছে, আমি চিনি তাদের ব্যক্তিগতভাবে। তারা জীবনে 10 পয়সা বিএনপির কাছ থেকে নেয় না, আওয়ামী লীগ কাছ থেকে নেয়। আওয়ামী লীগ বিএনপি করে। কিন্তু জামাতারা দেখেন তো একটা লোক পয়সা ছাড়া করে, একটা লোক দেখেন পয়সা ছাড়া জামাতের লোক জামাত শিবির করে। ওই যে একটা ব্যারিস্টার একটা আছে, আধা ব্যারিস্টার একটা আছে, তার বাপ করতো বিএনপি, এখন সে বিরাট বড় জামাতি নেতা হয়ে গেছে। তার সার্টিফিকেটই নাই বিএনপি, শাহরিয়ার নাকি পাহাড়িয়ার নাম, তার সনদই নাই লন্ডনে। সে এখানে জামাতি বের। জামাতের যত নেতা দেখবেন 90% যত দেখবেন অধ্যক্ষ, প্রফেসর, অধ্যাপক এবং ব্যারিস্টার সবগুলি ভুয়া, 95% ভুয়া। কিন্ডারগার্টেন কেজি স্কুলে পড়ায়, কোচিং সেন্টারে পড়াইলে প্রফেসর, অধ্যাপক, অধ্যক্ষ। গোলাম আজমের নাম লেহে অধ্যাপক। গোলাম আজম কোন কলেজের অধ্যাপক ছিল, কোন বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছে? এই কথা বললেই বলবে যে আমরা ইসলামের শত্রু, ইসলাম খতরে হয়ে যায়। আর এই যে দেখেন জামাতের নেতা কি বললো এখন, এতদিন বলছে বিএনপি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, গলা ফোলা ফেলে বললো। এখন অলি আহমেদের পায়ে কি বললো, এখন অলি আহমেদ নাকি স্বাধীনতার ঘোষক। মানে এদের যে এরা ইয়ের কি রাজনীতি নামে, এরা ইয়ের কি করে না কি করে আমি বুঝে উঠতে। এরা নাকি কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার,
মানে এদের ভাষা, এদের রাজনৈতিক জ্ঞান এত নিম্নমানের। জামাত মনে করছে, আবার দেখেন আপনি তো ভালো করেই জানেন, জামাতের আরেক নেতা বলছে যে বাংলাদেশে তারা মধ্যপ্রাচ্যে তাই এনে জাকাত খাওয়াবে আমাদের, আমরা বাংলাদেশ স্বাধীন করছি জাকাত খাওয়ার জন্য, ফাইজলামি করার আর জায়গা মানে এই সমস্ত লোক এই দেশে ভোট চাইতে আসে। মানে এই জন্য তো বলি এরা জামাত আসলে কোনো রাজনৈতিক দল না, বললাম তো লিমিটেড কোম্পানি, মধুদ্বীপ বাদ চালায়। যে বন্ধু বা যে যে দর্শক এখানে লেখছেন যে ইসলাম জামাত ইসলাম কায়েম করবে, আপনি কোন জায়গায় পাইছেন? কৃষ্ণ নন্দী এইখানে বলছেন না, এই যে আপা যেটা বললেন বিএনপি 5% লিখিত দিয়ে আসছিল, সেখানে অন্তত 3.5% দিছে তো অন্যান্য দল। জামাত বলছে দিবেই না। জামাত বলছে যে ইসলামে নারী নেতৃত্ব হারাম, কিন্তু কৃষ্ণ নন্দীর নেতা বানানো আরাম। কৃষ্ণ নন্দী হিন্দু, হেরে জামান নমিনেশন দেওয়া যাবে, কিন্তু নীলুফার চৌধুরী মণি বা তাদের কোনো জামাতের নেতা কোনো নেত্রীরে ইলেকশন করতে দেওয়া যায় না, কারণ আরাম। কিন্তু কৃষ্ণ নন্দীর জায়েজ বানা গেছে। এদের ফতোয়া যে কোন দিকে যায়, ইসলামের বাংলাদেশে ইসলামের বিতর্কিত যত করেছে বাংলাদেশে নাস্তিকেরা করে নেই, যত বিতর্কিত করছে এই জামাতের কারণেই বিতর্ক করার সুযোগ পায়। তারা ইসলামের ইলাস্টিকের মতো ব্যবহার করে, তখন মানুষ সুযোগ নেই বলার। আপনি দেখেন, আপনি আমাকে বলেন তারা কি বললো যে ইসলামে নারী নেতৃত্ব আরাম, তাই কোনোভাবে দেওয়া যাবে না। নট এ সিঙ্গেল, আবার গর্ব করে বলে নট এ সিঙ্গেল ওয়ান, আবার ইংরেজি বলে, মানে বাংলা সবচেয়ে মানে কি সুন্দর, নট এ সিঙ্গেল ওয়ান। তো ভালো কথা, নট এ সিঙ্গেল ওয়ান। খালেদা জিয়া যখন মন্ত্রী ছিল তখন তুমি, প্রধানমন্ত্রী ছিল তখন তুমি তার আসল এসে মন্ত্রিত্ব নিলে কেন দুইটা? তখন বলতে পারলাম না নারী নেতৃত্ব আরাম, আমরা যাবো না। আস্তাগফিরুল্লাহ বলতে এখন তো সুদ কথা করে খালু শ্বশুর হয়ে গেছে। আগে বলতো সুদ আরাম আরাম, এখন ডক্টর ইউনূস তার খালু শ্বশুর হয়ে গেছে। মানে এদের নিয়ে কি বলবেন আপনি? আর কত বড় দুঃসাহস আমাদের সেনাবাহিনীর সামনে গিয়ে বলে, সেনাবাহিনী আমরা যতই সমালোচনা, আমি ক্রিটিক, বেসিক্যালি আমি ক্রিটিক, আমি সবার সমালোচনা করি অবশ্যই, আমি আমার দেশের ভালোর জন্য সব সমালোচনা করি। একটা সেনাবাহিনীর সামনে আপনি গিয়ে বলেন যে তার পায়ে ধরে থাকে, ফাইজলামি পাইছেন না? একটা দেশের সেনাবাহিনী নাকি জামাতের পায়ে ধরে থাকে? এটা এই বাংলাদেশ, যে বাংলাদেশে পায়ে ধরেও জামাত টিকে থাকতে পারে নাই, তার আব্বা 93,000 পাকিস্তানি পায়নি, পায়ে ধরে পালাই গেছে এই দেশ থেকে, এই জনগণের হাত থেকে। আর তার কাছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পায়ে ধরে থাকবে, এর বিচার একদিন হবে। ডক্টর ইউনূস কিন্তু আজীবন থাকবে না। ওই যে হাবিবুর রহমান হাইবে বলছে না যে বেড়াকে শুধু ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যেতে দেন, আমি বলছিলাম 7 দিন, হাবিবুর রহমান হাইবে বলছে 1 মিনিট ক্ষমতায় থাকবে না। আমরা বাহাদুর এগুলো বুঝি, বান্দর তো মাথায় তুলছে সেনাবাহিনী, এটাও সেনাবাহিনী ভুল ছিল। এই ভুলের প্রাশ্চিত্য তাকে দিতে হচ্ছে জামাতের ওই কোথাকার কোন লোক, বাধ্যতার নাম নাই, সানমন্ডল এসে বলে সেনাবাহিনী তার পায়ে ধরে থাকে। একটা দেশের সে আবার নাকি সংসদ সদস্য, একটা সংসদ সদস্য এটা বলতে পারে যে সংসদ সদস্য প্রার্থী, তার মুখ দিয়ে এটা আসতে পারে যে সেনাবাহিনী তার পায়ে ধরে থাকে? কে কার পায়ে ধরে সময় আসুক দেখা যাবে। এবার ঘোষণা দিয়ে সিচুয়েশনটা এমন রাখা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। 18 নির্বাচন আছেন, করতে গিয়েও না করার মতোই সব ক্যাপচার হয়েছে ভিন্নভাবে। 24-এর নির্বাচনে আবার 14-র ফর্মুলা না অন্যভাবে খেয়াল করছে। সুতরাং সেই সময়গুলো কি হয়েছে? সেই সময়গুলো বিএনপি জামাতে ইসলামী জান প্রাণ দিয়ে তাদের মতো করে চেষ্টা করেছে। তারা তো রাজনীতি থেকে রিটায়ার করে যায়নি, তারা তো এমন বলে নাই যে আমাদেরকে এই দেশে নির্বাচন করতে দেয় না, ঠিক আছে বাদ, আমরা দুধবাদ, আমরা আর এইসব চেষ্টা না করি। এটা কি আওয়ামী লীগ করবে এখন? মানে কোন বুদ্ধিতে, কোন সূত্রতে তারা এই পুরনো ফরম্যাট নতুন করে বাংলাদেশে অ্যাপ্লাই করলেন এবং তাতে করে ধরে নিলেন যে বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক দল পুরো ভেনিশ হয়ে যাবে, যেখানে চাক্ষুষ প্রমাণ। আমরা তো এরকম অনেক সময় দেখেছি, অনেকে বলছে যে আর এই বিএনপির অবস্থা শেষ, নেতৃত্ব নাই, ফিরে এসছে না, এখন তো চারদিকে বিএনপির জয় জয়কার। এখন আপনি আওয়ামী লীগকে সেই শক্তিশালী দল, যে শক্তিশালী দল কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত এবং এখনো তার বেশ বড় সংখ্যক সমর্থক গোষ্ঠী রয়ে গেছে, এবং সেই সমর্থক গোষ্ঠীর একটা অংশ বা নির্বাচনে